নিজেকে বোঝা বা আমি কি চাচ্ছি সেই হিসাবে কাজ করা, এটা স্যার দেখবেন অনেক মানুষের অনেক বয়স হওয়ার পরেও আসে না। যে আমাদের ব্রেইনে অনেক নিউরন আছে যেটা একটা বয়সের পরে এটা তৈরি হতে থাকে, নষ্ট হয়, আবার তৈরি হয়। মানে হার্ডলি 18-19 বছর 20 বছর হবে তাদের বয়স, তারা এসে স্যার কেন মেডিকেল কলেজে চান্স পেল না? কাঁদতে কাঁদতে, এবং তাদের লাইফ শেষ। ফেল ইজ ওকে, মানে তুমি ফেল করেছো পরীক্ষায়, ঠিক আছে বাবা, ইটস ওকে, তুমি চাইলে পাস করতে পারো। তোমাকে ওর মতো হতে হবে, কনফিডেন্টটা ওর মতো হতে হবে। আমরা বলছি যে না, তুমি তোমার সাথে কম্পিটিশন করে প্রতিদিন তোমাকে ছাড়িয়ে দাও। এটা মেন্টাল ডিসিপ্লিনেরও পার্ট, কিন্তু কম্পিটিশন উইথ সেলফ। শুভ সন্ধ্যা সবাইকে। শুরু করছি আমাদের আজকের মানসিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ঘরমুন জানালা। আপনাদের সাথে রয়েছি বরাবরের মতো আমি পিয়া জানাতুল, এবং আমাদের সাথে আজকে রয়েছেন মোহাম্মদ মকসুদ মালেক, মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক কনসালট্যান্ট, প্রশিক্ষক ও কাউন্সিলর, মনোবিকাশ ফাউন্ডেশন ঢাকা থেকে। স্যার কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? স্যার খুব ভালো। এবং আজকে আমরা খুব সবসময় বলি আমরা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, বাট গুরুত্বপূর্ণ টপিকের সাথে সাথে আমি বলবো খুবই ইম্পর্টেন্ট এবং আন্ডাররেটেড একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু মানুষ এটার অ্যাকচুয়ালি ইম্পর্টেন্সিটা বুঝতে চায় না। সেটা হচ্ছে, দর্শক, আমরা আজকে কথা বলবো হচ্ছে আচরণ, দৃষ্টিভঙ্গি এবং মানসিক শৃঙ্খলা নিয়ে, অর্থাৎ মেন্টাল ডিসিপ্লিন নিয়ে। একটা মানুষের তার পার্সোনাল লাইফে এবং ক্যারিয়ারের যেই সাবকনশিয়াসলি বা কনশিয়াসলি যে গোল, যে টার্গেট থাকে, সেটা পৌঁছানোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মেন্টাল ডিসিপ্লিন। মেন্টাল ডিসিপ্লিন যদি না থাকে, আলটিমেটলি একটা মানুষ কোথায় যেন হারিয়ে যায়, এবং কিভাবে হারিয়ে যায় এইগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সাথে রয়েছেন আজকে মকসুদ মালেক স্যার। স্যার, যেটা বলছিলাম যে মেন্টাল ডিসিপ্লিন নিয়ে কথা বলবো, এবং মেন্টাল ডিসিপ্লিনের মধ্যে তো অনেকগুলা কম্বিনেশন চলে আসে, লাইক মানুষ কীভাবে চিন্তা ভাবনা করছে, তার থট প্রসেস, বিহেভিয়ার, ইমোশনস, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি যে বিহেভিয়ারটা সামনে একরকম থাকে এবং আর ভিতরের যে ইমোশনটা থাকে সেটা কানেক্ট করতে পারে না বা সেই জিনিসটা প্রকাশ করতে পারে না। তার ফলেই দেখা যায় কি অনেক কিছু গরমিল দেখা যায়। আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই একটা আচরণ, একটা মানুষের আচরণ এবং থট প্রসেস কিভাবে একটা তার পার্সোনালিটি তুলে ধরে, সেটা সে হয়তো বুঝতে পারছে না, বাট সামনের মানুষটি বুঝতে পারছে। ওকে, আমরা বলি না যে আমার মুখ হচ্ছে মনের প্রতিচ্ছবি, তাই না? আমার মুখের এক্সপ্রেশন আমাকে বলে দেয় যে আমি কেমন আছি, ভালো আছি কিনা। ঠিক তেমনি ভাবে একটা মানুষের ব্যক্তিত্বের প্রতিফলন ঘটে তার আচরণের মধ্য দিয়ে। আপনি যে আচরণটা করছেন, কেন করছেন, এটা বাইরে থেকে আমরা হয়তো দেখলে বুঝতে পারি না, কিন্তু এটা মানুষের একটা ব্যক্তিত্বের প্রতিফলন। অর্থাৎ আমি খুবই অ্যাগ্রেসিভ বা খুবই রাগ করে আচরণ করছি, কেন সেটা সবাই আমার রাগটা দেখছে, কিন্তু ভিতরে ভিতরে হয়তো বা আমার কোনো একটা ইস্যু তৈরি হয়েছে যেটা আমার আবেগ অথবা চিন্তাকে কোনো না কোনোভাবে নেগেটিভলি ইনফ্লুয়েন্স করেছে। তাহলে বুঝবো কিভাবে? ওই যে আমার রিয়াকশন, মানে আমার আচরণ দিয়ে। তার মানে এই আচরণটা আসছে, আপনি যেটা বলছিলেন যে একটা হচ্ছে আমাদের চিন্তা বা কগনিশন বলে, আমাদের তো ব্রেইন সবারই আছে, আরেকটা হচ্ছে অনুভূতি বা ইমোশনস। এই দুটার কম্বিনেশনটারই ম্যানিফেস্টেশন বা বহিঃপ্রকাশটাই হচ্ছে আমাদের আচরণ। আবার একইভাবে কেউ খুব চুপচাপ হয়ে গেছে, আপনি বাইরে থেকে দেখছেন, ওকে অনেক কিছু বলছেন, তুমি কেন এরকম হয়ে গেলা, আসলে আমি তার এই আচরণের বহিঃপ্রকাশটা দেখছি চুপচাপ হয়ে, কিন্তু ভিতরে তার আবেগ অথবা চিন্তা এমন কিছু ঘটে গেছে যে তাকে আর এক্সপ্রেস করতে অথবা আপনার আমার সাথে কানেক্ট হতে সেই মানসিক শক্তি বা সক্ষমতাটা দিচ্ছে না। আমরা কিন্তু জাজ করে ফেলতেছি যে তুমি কেন এটা করছো, বাট ইনসাইড লট অফ ইস্যুস ইজ দেয়ার। তার মানে কি স্যার আমি বলতে পারি যে যখনই একটা মানুষ তার আবেগকে কন্ট্রোল করতে পারে না, তখনই বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়? আমরা একটু ডিফারেন্টলি বলি, মানে কন্ট্রোল শব্দটা অনেকটা হার্ড হয়ে যায় অনেক সময়, আমরা বলি ম্যানেজ, মানে ব্যবস্থাপনার একটা বিষয় আছে যে সফটলি যদি আমরা বলি, অবশ্যই সেটা। কারণ দেখেন, আমরা বলি যে বুদ্ধিমত্তা বা কগনিশন বা চিন্তা ছাড়া কিন্তু মানুষ নাই, যদি তার ব্রেইন খুব হেভিলি ড্যামেজ না হয়। তাহলে আপনি কিন্তু চিন্তা করতে পারছি, তাহলে চিন্তার বহিঃপ্রকাশটা তো খুব নর্মালি হয়ে যাওয়ার কথা। কিন্তু কেন অনেক সময় আমার অনেক বুদ্ধিমত্তা, কিন্তু কেন আমি রেগে যাচ্ছি যেটা অন্যকে আঘাত করছে, অথবা কেন আমি হতাশ হয়ে গিয়ে সবার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে আমার আবেগের ইস্যু। জি স্যার, তার মানে এই যে আমি সব বুঝছি যে আমার যে আবেগের ইস্যু বা এটার জন্য আমার সমস্যা হচ্ছে, আমি সব নিজেকে গুটিয়ে নিচ্ছি বা অন্যের সাথে খারাপ বিহেভ করছি, বাট তারপরে সবকিছু ম্যানেজ করতে পারছি না। সাইকোলজির ভাষায় আপনারা কি বলে থাকেন যে আচরণটাকে একটা মানুষ কেন কন্ট্রোল, জানার পরেও কেন কন্ট্রোল করতে পারছে না, পিছনে কোন কোন বিষয়টা কাজ করছে? একটা হচ্ছে কি যে আমরা বলি তার থট প্রসেসে কিছু হয়তো বা বিলিফ সিস্টেম, বিশ্বাস হয়তো বা আটকে গেছে, সে এইভাবেই ভাবছে যে এটাকে এইভাবেই আচরণটা করতে হবে, কিন্তু এটা তো সবসময় রাইট না। জি, কারণ সময়, স্থান, কাল, পাত্র ভেদে কিন্তু আমাদের এই আচরণের পরিবর্তন সাধন করতে হয়।
তার মানে তার Absolutely. চিন্তা চেতনায় কোথাও না কোথাও একটা সীমাবদ্ধতা তৈরি হতে পারে, এটা হচ্ছে একটা। একইভাবে তার আবেগের ভিতরেও সীমাবদ্ধ হতে পারে। ধরে নেন একটা ছেলে বাচ্চাকে সারাক্ষণ বলা হয়েছে যে তুমি রাগ করতে পারো কিন্তু কাঁদতে পারবে না, হ্যাঁ, তুমি হাসতে পারো কিন্তু ভয় পেতে পারবা না, তুমি তো পুরুষ মানুষ, তাই না? এই যে তার প্রতি যে এই মানে এই মেসেজটা ছুড়ে দেওয়া হলো, সে কিন্তু সেটাকে পারসিভ করে। যেভাবে আমি পারসিভ করি, প্রজেকশন তো সেভাবেই হবে। এই যে আমাদের আজকের এই অনুষ্ঠানটা হয়তো বা রেকর্ড হচ্ছে, যেভাবে রেকর্ড হবে দেখাবে কিন্তু সেভাবে, এর মাঝখানে কিন্তু কিছু হবে না। তার সেই বাচ্চাটা যখন বড় হচ্ছে, তার ব্যক্তিত্বের অবকাঠামোটা আস্তে আস্তে বড় হচ্ছে, কিন্তু সে ওই যে তার কাছে মেসেজটা রয়েছে সেইখানে সে আটকে গেল। তার মানে এখানে তার একটা স্টাগনেস, অথবা আমরা একদম যদি চূড়ান্ত পর্যায়ে যাই, কখনো কখনো প্যাথোলজি বলে যে এটা একটা ইনএসেন্স যে সুস্থ আচরণ না, তখন কিন্তু সে অনেক কিছুতে বাধাগ্রস্ত হয়। তার সম্পর্কগুলো, তার কাজের ক্ষেত্রে, সেখানে গিয়ে কিন্তু সে বাধাগ্রস্ত হয়। স্যার এই যে সম্পর্কের কথা বলছেন, তাহলে আমরা আমাদের বিহেভিয়ারের মাধ্যমে, আমাদের ইমোশনসের মাধ্যমে কিভাবে সম্পর্কগুলোকে আরো বেটার করতে পারি? অফকোর্স, কারণ আপনি দেখেন যে আমরা একটা জিনিস বলি, আমাদের সবারই একটা মন, আপনারা যেমন নাম দিয়েছেন ঘর, মন, জানালা, জি। তাই না? আমাদেরও কিন্তু একটা উইন্ডো অফ টলারেন্সি আছে, আমাদের একটা মনের জানালা আছে, হ্যাঁ। ঘরের জানালা যেমন আছে, মনেরও জানালা আছে। তো Absolutely. আমরা এটাকে বলছি আমার সহ্য ক্ষমতার একটা জানালা আছে। সেই জানালা কখনো কখনো এত বেশি সরু হয়ে যায় যে আমার কোনো একটা ট্রিগার আমাকে হাইপার করে ফেলে, মানে আমি অ্যাগ্রেসিভ হয়ে যাই, আমার আচরণ, কথা, হ্যাঁ, আমার ফেশিয়াল এক্সপ্রেশন প্রচন্ড রকম অ্যাগ্রেসিভনেস হয়ে যায়। তার মানে আমি সেই উইন্ডো থেকে বের হয়ে গেছি ট্রিগার হওয়ার পরে। আবার সেম ওয়েতে কেউ কেউ আছে সেই হাইপার না হয়ে দেখে হাইপো, মানে ডাউন, ডিপ্রেস সিচুয়েশনে চলে যায়। তাহলে দেখেন যে আমার এই যে আবেগের যে বিষয়গুলো আছে, আমার চিন্তা চেতনার যে বিষয়গুলো আমার মনের ভিতরে খেলছে, সেটাই কিন্তু আমার বহিঃপ্রকাশ। এখন আমি যদি আপনার সাথে সম্পর্কের জায়গা থেকে ভাবি যে সবসময় অ্যাগ্রেসিভ আচরণ করছি, তার মানে আমার উইন্ডো অফ টলারেন্সের সেই জায়গা থেকে আমি বের হয়ে গেছি, প্রচন্ড রকম রাগ ক্ষোভ করছি, আপনি আমাকে কতক্ষণ টলারেট করবেন? কারণ আপনারও কিন্তু একটা উইন্ডো অফ টলারেন্স আছে আমাকে নেওয়ার জন্য। তাহলে সম্পর্ক কিন্তু পারস্পরিক। অ্যাবসলিউটলি স্যার। তাহলে এখানে আমি কি একটা জিনিস বলতে পারি, আমরা যখন বিভিন্ন সমস্যার কারণে হোক, যে কারণেই হোক না কেন, স্ট্রেসের কারণে হোক, আমরা একটা বাচ্চার সাথে যখন সবসময় ধমক দিয়ে কথা বলছি বা এরকম বলছি, এটা করবা না, ওটা করবা না, এটা কেন করলা, বিশেষ করে বাচ্চাটা যখন টিনেজে যায়, তখনও যখন আমরা তার সাথে সেম বিহেভ করছি, তখন কিন্তু আমরা অনেক সময় শুনি বাচ্চাটা খারাপ বিহেভ করছে বা আমার সাথে, বাচ্চাটা হয়তো অনেক সময় বা আমার গায়ে পর্যন্ত হাত তুলে ফেলছে, বা আমার লোক লজ্জার ভয় কিছু বলতেও পারছে না, কিছু করতেও পারছে না। এই কারণে এই জায়গাগুলোতে স্যার আপনি বলবেন না একটা বাচ্চার কতখানি সমস্যা, তার থেকে তার একটা প্যারেন্টসের সমস্যা হয়তো বেশি? দেখেন, আমরা ওই যে বলি কি যে আমাদের সবারই একটা স্ক্রিপ্ট আছে। আপনি নিশ্চয়ই খুবই সম্পৃক্ত যে একটা নাটকের কিন্তু একটা স্ক্রিপ্ট থাকে। স্ক্রিপ্টটা কে লিখছে? একজন রাইটার। তো সে যেভাবে লিখছে নাটকটা কিন্তু সেভাবেই পারফরমেন্স হয়। জি জি জি। এখন একটা চাইল্ড যখন বড় হয়, তার বায়োলজিক্যাল ফিগার বা বায়োলজিক্যাল প্যারেন্ট ফিগারের পাশেও কিন্তু অনেক ফিগার থাকে যারা তার প্যারেন্টের সমতুল্য, ঠিক আছে? এখন বাচ্চার কগনিটিভ বা ব্রেইনের ডেভেলপমেন্ট কিন্তু সেইভাবে হয় না। সে একটা যুক্তি বুদ্ধি আছে, কিন্তু আমার আপনার মতো অ্যাডাল্ট হিসেবে কিন্তু ভাবতে পারে না। এখন আপনি তার সাথে যে আচরণগুলো করছেন, সেগুলো নিয়ে তার মনের মধ্যে কিন্তু একটা স্ক্রিপ্ট লিখছে। জি। এখন আপনি যাদের কথা বলছেন তাদের যে আচরণ, সেই আচরণ সে পারসিভ করছে এবং সেই স্ক্রিপ্টের মধ্যে লিখছে। তার মানে রাগ বা এই যে তার আচরণের, তার প্রতি যে একটা নেগেটিভ আচরণ হচ্ছে, সে কিন্তু সেভাবেই সেটাকে লিখছে। লেখার পর এখন তো সে পারফর্ম করবে। তাহলে তার ড্রামার স্ক্রিপ্টের মধ্যে কি আছে? তার লাইফ স্ক্রিপ্টের মধ্যে আছে যেগুলো করা যায়, মানে আমিও মারতে পারি, উনি মারতে পারলে আমি পারবো। কারণ সে তো চিন্তা করে যৌক্তিকভাবে ভাবে না যে বাবা মা শাসন করছে তার ভালোর জন্য, কিন্তু সেই চিন্তাটা কিন্তু ডিফারেন্ট। কারণ চাইল্ড লার্নিং অ্যান্ড অ্যাডাল্ট লার্নিং ইজ ডিফারেন্ট। তাহলে তার স্ক্রিপ্টের মধ্যে এই নেগেটিভিটিগুলো কিন্তু সে লিখে ফেলছে। তাহলে তার নাটক সাজানো, তার জীবনের যে নাটক, সেখানে অবহেলা অথবা রূঢ় আচরণ সেগুলাই সে লিপিবদ্ধ করছে। এখন আমার সাথে এসে সে যখন বিহেভ করছে, আমরা অনেক সময় বলি তুমি এমন কেন করছো, তুমি তো ভালো আচরণ করতে পারো, কিন্তু সে কিন্তু ভিতর থেকে ওই জিনিসটার কোনো চেঞ্জ আনবে না যতক্ষণ না সে রিরাইট করবে। তার মানে রিরাইট না করলে সে কিন্তু এই খারাপ আচরণগুলো করবে। স্যার এই রিরাইটের কথাটা যেহেতু বললেন, রিরাইটটা সে কিভাবে করতে পারে বা প্যারেন্টসের ভূমিকা কিরকম থাকতে পারে? এটা বয়স উপযোগী অনেক কিছু আমাদেরকে ভাবতে হয়, কিন্তু কারণ লালন বলেছে না, সময় গেলে সাধন হয় না। আপনি যদি দেখেন যে বাচ্চাদের বয়স উপযোগী তাদের অনেক ধরনের নিড থাকে, কিন্তু হ্যাঁ, একটা 6 মান্থ বেবির তার নিডটা কি? অনেক টাকা পয়সা, ওর মোবাইল ফোন একটা দামি? নো ওয়ে। তাকে আপনি খাওয়াবেন, ফিট করাবেন, ঘুম পাড়াবেন, নেপি চেঞ্জ করে দেবেন, হি অর শি ইজ ভেরি মাচ হ্যাপি।
আবার আমি একটা অ্যাডোলেসেন্টের কথা যদি বলি, তার সাথে আমাদের আচরণটা কি হবে? তাকে যদি আমরা সারাক্ষণ ফিডিং করতে থাকি, সে কিন্তু বিরক্ত হবে। তার দরকার ইমোশন কানেকশন। তার মানে তার বিহেভিয়ারে যদি আসলে আনুষঙ্গিক কোনো কিছুর ফলে একটা ব্যত্যয় ঘটে, আমার বয়স উপযোগী তাকে কিন্তু আমাকে সাপোর্ট দিতে হবে। তাহলে টিনেজের সাথে তার বিহেভিয়ারটাকে ফোকাস না করে রুটটা কি আছে, কেন সে এরকম করছে, আমাকে সেই রুটে যেতে হবে। রুটে যদি আমরা যেতে পারি, তখনই বলা হয় আমাদের একটা কানেকশন তৈরি হয়। জি, এই কানেকশন যখন তৈরি হয়, আপনি কিন্তু যে কাউকে কারেকশন করতে পারবেন। আপনিও একটু চিন্তা করে দেখেন, যে মানুষটার সাথে আপনার কানেকশন নাই, তার আদেশ উপদেশ শুনলে কিন্তু আপনার বিরক্ত লাগে, মনে হয় যে গা জ্বালা করছে, যে ওকে আমি দেখতে পারি না আবার আদেশ উপদেশ দেয়, অ্যাবসলিউটলি, তাই না? খুব এখন ওই সুন্দর বলেছেন। বাচ্চাকেও যদি আপনি ওই যে বলছি বয়স উপযোগী কানেকশনটা তৈরি করতে পারেন, তাহলে তার আচরণগত কিছু বিষয়কে অবশ্যই তার মতো করে চেঞ্জ করার জায়গায় আপনি কানেক্টেড হতে পারবেন। অ্যাবসলিউটলি, ধন্যবাদ স্যার। ইনফ্যাক্ট দর্শক আপনারা যারা যারা শুনছেন, আপনারা দেখলেন যে স্যার কি সুন্দর করে বলেছেন, কানেকশনের কথা বলেছেন। কানেকশনটা করা একটা প্যারেন্টসের তার বাচ্চার সাথে খুব ইম্পর্টেন্ট। সেখানে কিছু কথা বলতে চাই, যেটা নিয়ে একটু আগে আমরা কথা বলছিলাম, যে এখন ছেলে বাচ্চাকে আমরা বলে থাকি তুমি কিন্তু কাঁদবে না, তুমি কিন্তু বিগ বয় বা খুব সাহসী ছেলে। একটা ছোট বাচ্চাকে যখন বলি, তার মনে কি প্রভাব হয়, হয়তো আমরা না বুঝেই বলছি। তো সেই সময় আমার স্যার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট যে আমরা যেরকম বাচ্চাদেরকে স্কুলে পাঠাই, আপনি অ্যাডাল্ট লার্নিং আর চাইল্ড লার্নিং এর কথা বলছিলেন, অ্যাডাল্ট লার্নিংটা এখন খুব ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে। এবং সেখানে আমি কিছুক্ষণ পর আসবো, বাট তার আগে আপনার কাছে জানতে চাইবো অ্যাটিটিউড। একটা মানুষের দৃষ্টিভঙ্গি যখন বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ থাকে, এবং তখন দেখা যায় কি অনেক যেটা ভালো হওয়ার সেটাও খারাপ হয়ে যায়। স্যার, এরকম কেন হয়? দেখেন, আমরা একটা কথা বলি যে আমাদের ব্রেইন একটা পর্যায় পর্যন্ত তার গ্রোথটা থেমে যায়। মানে বয়সের সাথে সাথে ব্রেনের আকৃতি বাড়লে কিন্তু একটা অদ্ভুত অবস্থা হতো আমাদের, বিশাল ব্রেন, কিন্তু ব্রেইনের পরিবর্তন হয়। এটাকে নিউরোপ্লাস্টিসিটি বলে, যে আমাদের ব্রেইনে অনেক নিউরন আছে, যেটা একটা বয়সের পর এটা তৈরি হতে থাকে, নষ্ট হয়, আবার তৈরি হয়। এই যে তৈরি হচ্ছে, নষ্ট হচ্ছে, সে কিন্তু কিছু পাত তৈরি করছে। এখন যে মানুষটা সবকিছু তার আশেপাশে দেখছে অনেক কিছু নেগেটিভ, সেইভাবেই তার আচরণগত ভাষাগত দিকগুলো ঠিক করলো, এবং তার ব্রেইনকে কি দিল, সেই নেগেটিভ ভাষাটা দিল। তাহলে ব্রেইনের নিউরন কিন্তু নেগেটিভটা কাজ করলো। যেমন ধরে নেন, সে বলছে যে পৃথিবীর কেউ ভালো না, সবকিছু খারাপ, এই কথাগুলো শুনছে বিভিন্নভাবে, তখন তার নিউরন কিন্তু নিল যে পৃথিবীর মানুষ ভালো না, তুমি ভালো না, কেউ ভালো না। সেইভাবে নিউরনগুলো সেট হয়ে একটা নিউরোপাথ তৈরি করলো, যেটা হচ্ছে নেগেটিভ। এখন আমি কি ওটাকে ঘষে মেজে চেঞ্জ করতে পারবো? নো ওয়ে। তাহলে করতে হবে যে আমাকে ঠিক সেম ওয়েতে আমার ব্রেইনকে পজিটিভ ভাষা দিতে হবে, তাহলে কিন্তু সেখানে পজিটিভ একটা চেঞ্জ হতে পারে। আদারওয়াইজ ওর ওই পারসেপশনের নেগেটিভিটিটা কিন্তু তাকে সমস্ত কিছুর ভিতরে একটা নেগেটিভ কিছু খুঁজতে সহযোগিতা করবে, কারণ তার ব্রেইনের ভাষা দেওয়া হয়েছে নেগেটিভ জায়গাগুলো। এই যে পারসেপশনটা তৈরি হচ্ছে, এটা ইন্টারেস্টিং হচ্ছে, বলা হয় মোটামুটি একটা জায়গা তৈরি হয়ে যায় উইদিন 8 ইয়ার্সের মধ্যে। এটা একটা থিওরি বলে, ট্রানজ্যাকশনাল অ্যানালিসিস, এরিক বার্নের থিওরি বলে। অর্থাৎ আমাদের এই যে আমরা বলছি বায়োলজিক্যাল প্যারেন্টস অথবা আদার্স ফিগাররা যারা আছে, তাদের সামনে তো দিয়ে বাচ্চাটা বড় হচ্ছে, তাহলে সেইখানের যে বিষয়গুলো রয়েছে সেগুলো যদি অনেক বেশি নেগেটিভ হয়, সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট ওই বাচ্চাটার এই গঠনের মধ্যেও কিন্তু তার ওই যে বলছি নিউরোপ্লাস্টিসিটির ক্ষেত্রেও কিন্তু একটা নেগেটিভ ভাইব তৈরি করবে। ফলে সে কিন্তু অন্যরা আমরা যতই তাকে পজিটিভ বলতে চাইবো, কিন্তু সে সেটাকে কিন্তু নিতে চাইবে না, কারণ তার ওই ব্রেনের পাতটা হয়ে গেছে নেগেটিভ। জি স্যার, এখানে তো মনে করেন আপনারা একটা বাচ্চার কথা বলছেন, বা একটা বাচ্চার সে পজিটিভলি বিহেভ করবে না নেগেটিভলি বিহেভ করবে, অনেকখানি ডিপেন্ডস করে তার সারাউন্ডিংস বা তার প্যারেন্টসের উপর। স্যার, আমরা যদি একটা অ্যাডাল্ট মানুষের ক্ষেত্রে যাই, তো সেখানে দেখা যায় কি তাকে কিন্তু মোল্ড করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, বিকজ তার অনেক কিছু অলমোস্ট সেট করা হয়ে গিয়েছে। স্যার, সেক্ষেত্রে কি আদেও অ্যাটিটিউড পরিবর্তন করা কি সম্ভব হয়? আমরা বলি সম্ভব, যদি সে চায়। বিন্দু পরিমাণ হলেও তাকে রিয়েলাইজ করতে হবে যে না, ঠিক আছে, আমার এই দৃষ্টিভঙ্গিটা, আমার অনেক মানুষকে আমি পছন্দ করি, আমার কানেকশন আছে, রিলেশন আছে, জব আছে, সোশ্যালাইজেশন আছে, পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে, আচ্ছা দেখি না আমি এটা চেঞ্জ করতে চাই কিনা। যদি এটা যে কোনো বয়সে, বলছি অ্যাডাল্টের যে কোনো বয়স, অনেকে বলে না বয়স হয়ে গেছে ওর আর কি দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে, হ্যাঁ বল না ক্যারেক্টার কি চেঞ্জ হবে। স্যার, যে আমরা বলি যে 9তে হয়নি, তার 90তেও হবে না। আমরা বলি যে না, এটা সঠিক না। চাওয়াটা হচ্ছে প্রথম। তাহলে কি হলো, আমি যখন চাইলাম তখন আমার ব্রেন কিন্তু এই ভাষাটা নিল, ব্রেন বলছে আচ্ছা আমি চেঞ্জ হতে চাই, এই যে শুরু। এখন এই শুরুটাকে যদি আমরা একটা পর্যায়ে নিতে চাই, তাহলে একটা কন্টিনিউয়াস প্রসেসে যেতে হবে, ওভারনাইট কিন্তু চেঞ্জ হবে না। তাহলে তার এই চাওয়াটা যখন আমরা আশেপাশের মানুষটা একটু বুঝতে পারলাম, আমাদেরকেও কিন্তু একটা সাপোর্টিভ রোল দিতে হবে। আমরা কি বলি যে না ও এগুলো করতেছে, ও চেঞ্জ হবে না,
আমরা সবাই আবার নেগেটিভলি লেগে যাই। আমরা বলবো যে এই জায়গাটাও অ্যাডাল্টদের ক্ষেত্রে একটা সাপোর্ট সিস্টেম কিন্তু অনেক ভালো সহযোগিতা করে, কিন্তু তারা যদি তার এই পরিবর্তনটাকে ভাবে যে ওইটা ধরে রাখতে পারবে না, ও মাঝে মাঝে এরকম করে, তখন কিন্তু সে একটু হার্ট হবে। ফলে সেই যে রিডিসিশন নিয়েছিল, তার মানে রিডিসিশনটা নেওয়ার পরিপ্রেক্ষিতে তার যেমন একটা বিষয় রয়েছে, কন্টিনিউয়াস একটা চেষ্টা থাকবে। আশেপাশে আমরা যারা আছি, যে জায়গায় হোক, কর্মক্ষেত্র হোক, বাসা হোক, আমাদেরকেও কিন্তু তার এটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে যে না তুমি চেষ্টা করছো, থ্যাংক ইউ ভেরি মাচ, এতদিন পরে হলো তুমি বুঝতে পারছো। তাকে অ্যাপ্রিসিয়েশন দিলে আমরা যেটাকে বলি যে তার ভিতরে একটা পজিটিভ কেমিক্যাল সিক্রেশন হয়, আমরা এটাকে অক্সিটোসিন বলি। তার মানে অক্সিটোসিন হচ্ছে একটা লাভ হরমোন যেখানে রিলেশনশিপগুলোকে ডেভেলপ করে। যখন সে তার একটু পরিবর্তনের মধ্য দিয়ে অন্যের অ্যাপ্রিসিয়েশনগুলো পাচ্ছে এবং ভাবছে যে ওকে আমি তো একটা ফিডব্যাক পাচ্ছি এবং তার লাইফে কিছু হ্যাপিনেস আসবে, কিন্তু তখন কিন্তু এটা সম্ভব। কিন্তু আপনি কিন্তু বাইরে থেকে প্রেশার করে পরিবর্তনের একটা জায়গায় আনতে পারেন, কিন্তু এটা সাস্টেইন করে না বলে আমাদের। এই সাস্টেনেবিলিটি বলে প্রথম শর্ত হচ্ছে আমার ভিতর থেকে চাইতে হবে যে আই ওয়ান্ট টু চেঞ্জ। স্যার, প্রথমে কথা বললাম একটা বাচ্চাকে নিয়ে, তারপরে কথা বললাম একটা অ্যাডাল্ট মানুষের অ্যাটিটিউডের পরিবর্তন নিয়ে কথা বলছিলেন আপনি। আমি যদি এবার একটা সমাজের দৃষ্টিভঙ্গির কথা বলি, যে স্যার আমি যদি এখন কারেন্ট সিচুয়েশনের কথা বলি, এত অস্থিরতা, এত নেগেটিভিটি, সব জায়গায় এত আন্দোলন চলছে, স্যার এইটা একটা অ্যাডাল্ট মানুষের, একটা বাচ্চার, সর্বোপরি একটা সমাজে কিরকম প্রভাবিত করতে পারে বলে আপনি মনে করেন? প্রথম হচ্ছে ব্যক্তিকে কানেক্ট করে, জি। ওকে। নাম্বার 2 হচ্ছে যে এই অস্থিরতার রিলেশনশিপগুলোকেও কোনো না কোনোভাবে এফেক্ট করে। আর নাম্বার 3 হচ্ছে যে আমরা একটা সিস্টেমের মধ্যে তো আছি, সোসাইটি কিন্তু একটা সিস্টেম, অ্যাবসলিউটলি, তাই না? এখানে অনেক বিষয় রয়েছে, এই সিস্টেমটাও প্রভাবিত হয় এবং আমাকেও প্রভাবিত করে। তাহলে ব্যক্তি হিসেবে যদি আমরা বলি, যে আমরা বলছিলাম যে আমাদের উইন্ডো অফ টলারেন্সটা নষ্ট হচ্ছে, নষ্ট হলে কি হচ্ছে? একজন ব্যক্তি সে যে বয়সেরই হোক না কেন, সে হয় তার আচরণগত, ওই যে বলছে আমাদের ম্যানিফেস্টেশন, সে হয়তো বা প্রচন্ড রকম রাগ ক্ষোভ নিয়ে তার লাইফটা লিড করছে। ফলে দেখা যায় প্রচন্ড রকম ক্ষোভ অথবা স্ট্রেস যখন হয়, তখন আমাদের ইন্টারনাল অনেক ধরনের চেঞ্জেস হয়, ব্রেন কেমিক্যালের চেঞ্জ হয় কিন্তু। এবং একটা ব্যক্তিকে শারীরিকভাবে, মানসিকভাবে, আচরণগত, তার বিশ্বাস, বিলিফ সিস্টেমেও কিন্তু প্রভাব ফেলে এবং তার প্রোডাক্টিভিটি কমিয়ে দিচ্ছে। সম্পর্ক, যেখানে মানুষ আছে সেখানে সম্পর্ক আছে। বলা হয় আমাদের জীবনে এমন কোনো সময় নাই যখন আমরা সম্পর্কের বাইরে থাকি। আমি যখন একাও, তখনও কিন্তু কোনো না কোনোভাবে আমি কানেক্টেড। তার মানে যখন আমি ব্যক্তি হিসেবে প্রভাবিত হলাম এই ক্রাইসিসের ভিতর দিয়ে, তখন সেটা কি হলো, আমি কমিউনিকেশন যখন করতে চাই, আমার রিলেশনশিপগুলোতে ইফেক্ট ফেলে। রিলেশনশিপ তো অনেক রকম, কথার কথা ভাই বোন, মা বাবা, হাজব্যান্ড ওয়াইফ, ফ্রেন্ড, কলিগ, স্টুডেন্ট, টিচার। আপনি দেখেন প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ভালনারেবিলিটি আছে। তাহলে ব্যক্তি যখন প্রভাবিত হয়, এটা তো তার মাঝে আর থাকে না। পজিটিভলি প্রভাবিত হলে যেমন পজিটিভ ইম্প্যাক্ট ফেলে, আমাদের মাঝে যখন নেগেটিভলি করছে আমার আচরণ, বিশ্বাস, কাজ, সমস্ত কিছুর মধ্যে, তখন কিন্তু রিলেশনশিপগুলোতে আপস অ্যান্ড ডাউনস হচ্ছে। আমরা কোথাও কিন্তু ইন এসেন্স দেখা যায় যে ভালো নাই। আমরা সবাই এরকম বলি যে আমার মনে হয় যে কোথাও আমি ভালো নাই। হ্যাঁ, তাহলে কি হচ্ছে? এটা যখন হচ্ছে, তখন এই সমষ্টিগতভাবে একটা সমাজকে আমরা কিভাবে জাজ করছি? সমাজের কি কোনো আইডেন্টিটি আছে না? আমরাই সেটাকে রিপ্রেজেন্ট করছি। তাহলে আমরা কি বলছি? অস্থির সমাজ, হ্যাঁ, অস্থির টিনেজার, হ্যাঁ, অস্থির প্রাপ্তবয়স্করা, মানে আমরা এক একভাবে জেনজি যাই বলি না, নাম যে আমরা কিন্তু অস্থির বলছি। অথবা কখনো কখনো দেখা যাচ্ছে এগুলো যখন নিতে পারছি না, তখন আমি ডাউন হয়ে যাচ্ছি, একদম নিষ্ক্রিয়। স্যার, এখান থেকে আরেকটু বলি, এখন এই জেনজি থেকে তো এখন জিনিসটা একেবারে সব জায়গায় আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে। এখন মনে করেন অটো রিক্সাওয়ালা থেকে শুরু করে নর্মাল রিক্সাওয়ালা, এবং প্রত্যেকের আলাদা আলাদা অনেক চাহিদা আছে, অনেক যে আবেগটা তারা যখন প্রকাশ করতে পারছে বা পারছে না, এবং সেটা রেজাল্ট পাচ্ছে না, কনসিকুয়েন্স আসছে না, তখন তারা আন্দোলন করতে নেমে আসছে। এই যে অস্থিরতার কথাটা বলছি, স্যার, আলটিমেটলি আপনার কি মনে হয় এই অস্থিরতাটার এই দৃষ্টিভঙ্গিটা কিভাবে আমরা পজিটিভলি আনতে পারবো বলে আপনি বিশ্বাস করেন অ্যাজ এ সাইকোলজিস্ট হিসেবে? আপনি দেখেন, যখন আপনি পুকুরে একটা ঢিল দিবেন, কেন্দ্র থেকে যে ভাইবটা তৈরি হয় সেটা কিন্তু অনেক হাই থাকে এবং আস্তে 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 গিয়ে একসময় ঢেউটা শেষ হয়ে যায়। আপনি কিছুক্ষণ পরে দেখবেন সেখানে আর কোনো ভাইব নাই। তার মানে আমরা যে কোনোভাবেই হোক না কেন, আমাদের ভিতরের যে ভলকানো, যে আগ্নেয়গিরি ছিল, সেটার বিস্ফোরণ ঘটেছে কোনো না কোনো। এখন এটা কোনো না কোনোভাবে বিস্ফোরণ হওয়াতে আমরা বলি অ্যাটলিস্ট অ্যাগ্রেসিভনেস প্যাসিভ থেকে কিছুটা হলেও ভালো। কারণ ভিতরে ভিতরে ক্ষয়ে যাওয়ার চেয়ে আমার রাগটা যখন প্রকাশিত হয়ে যায়, তখন কিন্তু একটা সময়ে এসে এটা সুদিং হয়। এটা ন্যাচারালি কিন্তু এটা একটা বিষয় আছে। আপনি বলছেন টাইম হিল করবে অনেক কিছু। কখনো কখনো বলছি, আপনি দেখেন যে হ্যাঁ,
এটা তো ইন এ সেন্স যে আমি যখন অ্যাগ্রেসিভনেসটা কিন্তু স্পাইরালের মতো হয়ে যে আমরা একদম ম্যাসাকার হয়ে গেছি তা না, করছি করে করে আবার আসছি। তো একটা বিষয় বলবে, একটা থিওরি বলে যে আমি যখন ভিতর থেকে হিল হব, বিভিন্ন সময়ের যে ওই যে ঢিল মারে যে বিস্ফোরণটা, সেটা একটা সময় গিয়ে সেটেল ডাউন হতে পারে। কখনো 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 বলা হয় যে আমাদের কোনো না কোনো একটা রোল মডেলের প্রয়োজন হয়, একটা লিডারশিপ বলি আমরা, যাই বলি না কেন। দেখা যায় কি যে তার একটা পজিটিভ ভাইব হয়তো বা মানুষের মধ্যে একটা পজিটিভিটি তৈরি করতে শুরু করে, কারণ মানুষ কিন্তু কোথাও না কোথাও একটা আশ্রয়ের মতো খুঁজে পেতে চায়। তার মানে সেটাও কিন্তু একটা বিষয় আমাদের এই ক্রাইসিস মোমেন্টের পর কোনো আপস অ্যান্ড ডাউনস এর ভিতর দিয়ে আমরা কাউকে না কাউকে বা কোনো একটা মতামত বা কোনো একটা আদর্শকে বেস করেও কিন্তু আমরা অনেক সময় শান্ত হই। সেরকমও কিন্তু একটা অ্যাসপেক্ট হয়তো কোথাও না কোথাও রয়ে যায়। আরেকটা ফাইনালি আমরা বলি যে সিস্টেমিক যে চেঞ্জ, এটা তো আসলে মানুষের জন্য সিস্টেম, মানে আমরা তো আমাদের জন্যই সিস্টেম আছে। তার মানে এই যে আপস অ্যান্ড ডাউনস এগুলোর ভিতর দিয়ে গিয়ে কিছু না কিছু একটা কিন্তু ক্রিয়েট হয়েই যায়, যেটা আমাদেরকে আশার আলো দেখায়। তো আমরা বলি যে পজিটিভলি এরকম কোথাও না কোথাও আস্তে আস্তে ওই ভাইবটার একটা সেটেল ডাউন হওয়ার বিষয় থাকে। জি জি, অবশ্যই স্যার, খুব সুন্দর করে বলেছেন। আমার মনে হয় দর্শক আপনারা শুনছেন আমাদের আজকের অনুষ্ঠান, এবং সেখানে স্যার খুব সুন্দর করে বলেছেন পজিটিভিটি আসবে এবং আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই আসবে, এবং হয়তো বা একটা সময় সবকিছু হিল করে দেবে। আমরা চাই আমাদের দেশে আরো বেশি পজিটিভিটি আসুক। আপনার কাছ থেকে জানতে চাইবো মেন্টাল ডিসিপ্লিনটা, আমরা তো সহজ ভাষায়, আমি যদি একটা আমার মতো মানুষকে জিজ্ঞাসা করেন, আমি বলবো কি মেন্টাল ডিসিপ্লিন আমার যেন একটা মনে যেন একটা শান্তি থাকে, এবং সেখান থেকে যদি আমি ফোকাস করে আমি আমার দৈনন্দিন কাজটা যেন ঠিক করে করতে পারি। আমার কাছে মেন্টাল ডিসিপ্লিন হচ্ছে এটাই, এবং সেটা যেন কনসিস্টেন্সি থাকে। সাইকোলজির ভাষায় মেন্টাল ডিসিপ্লিনটা কি? দেখেন, আমরা যখন ছোট থেকে বড় হই এই ডিসিপ্লিন বা শৃঙ্খলা কথাটা অনেক শুনেছেন কিনা? পরিবারে, স্কুলে গেলে তো এটা মানে ইনস্টিটিউশন, ডিসিপ্লিন ডিসিপ্লিন ডিসিপ্লিন। সো ডিসিপ্লিন শুনেছি আমরা, কিন্তু এখন কিন্তু বলা হচ্ছে যে মেন্টাল ডিসিপ্লিন। জি, এটা কি শুনেছি আমরা? এত ছোটবেলা কিন্তু আমরা শুনি, এটা কিন্তু নতুন। আমি যদি বলি মেন্টাল তো শব্দটা অনেক সময় নেগেটিভলি ব্যবহার হয়, মেন্টাল বলে বকা দেয় যে ও একটা মেন্টাল, বাট নট নেসেসারি। আপনি নিজে কতটুকু নিজেকে রিল্যাক্স রাখতে পারেন, সিচুয়েশন অনেক রকম হবে, কিন্তু একটা মানুষের মেন্টাল ডিসিপ্লিন হচ্ছে সে নিজেকে কতটুকু রিল্যাক্স করতে পারে যে কোনো সিচুয়েশনে, এটাই মেন্টাল ডিসিপ্লিন। আপনি নিজেকে একটা অস্থির ইস্যু আছে, কিছু সময়ের জন্য তো অস্থিরতা আসবে, যে আপনি বলছিলেন সামাজিক অস্থিরতা আছে, কিন্তু এটাকে নিয়ে আমার ভিতরে ধারণ করে আমি আস্তে আস্তে রিল্যাক্স হওয়া শিখেছি। রিল্যাক্স মানে রিল্যাক্টেন্ট না, আমি সবকিছু থেকে উইথড্র করছি তা না, বাস্তবের সাথে আছে। এই যে সিচুয়েশনের কথা বলেছেন, আমরা আছি না এর মাঝে, এখানে আছি যেহেতু এক্সিস্ট করছে, আমাদের কিন্তু এর ভিতর দিয়ে যেতে হবে। কিন্তু আমি একটা ডিপ ব্রেথ নিচ্ছি যে ওকে লেটস সি কিভাবে ভালো থাকতে পারি। তার মানে সিচুয়েশনের মধ্যে নিজেকে রিল্যাক্স করা শিখে গেছি, এটাই হচ্ছে মেন্টাল ডিসিপ্লিন। আর আপনি যদি আপনাকে মেন্টালি ডিসিপ্লিন হওয়ার ক্ষেত্রে রিল্যাক্স করা শিখে যান, তাহলে অন্য ডিসিপ্লিনগুলো কিন্তু আপনার জন্য প্রবলেম হবে না। কারণ যে কোনো ডিসিপ্লিন মানতে গেলে আমাদের ভিতরে স্ট্রেস তৈরি হয়, যে একটা নতুন সিস্টেম আমি কেন মানবো, এটা কেন করতে হবে, নানা রকমের প্রশ্ন আমাকে উদ্দীপিত করে, স্ট্রেস বাড়িয়ে দেয়, এত কিছুর কি দরকার, শৃঙ্খলা কেন দরকার আছে। কিন্তু আপনার সবকিছু কিন্তু থাকবে, কিন্তু আপনি রিল্যাক্স, নিজেকে রিল্যাক্স করছেন। তাহলে আমরা যেটা বলি যে আপনি যদি এই মেন্টাল ডিসিপ্লিনটাকে আর্ন করতে পারেন, তাহলে অন্য ডিসিপ্লিন আপনার জন্য এত বেশি চ্যালেঞ্জ হবে না, কারণ আপনি তো এটাকে গ্রহণ করার জন্য আছেন, এবং এখানে আপনি হয় হাইপার, যে বলেছিলাম, অথবা হাইপো হচ্ছেন না। সো আই অ্যাকসেপ্ট, এই যে জিনিসটা আস্তে আস্তে কিন্তু গ্রহণ করা শুরু হয়, সেটাই মেন্টাল ডিসিপ্লিন। তো আমরা বলবো যে অন্য ডিসিপ্লিনের মা হিসেবে যদি ধরি, আমরা বলি না মাদার অফ ডিসিপ্লিন, তাহলে মেন্টাল ডিসিপ্লিনকে আমাদের ফোকাস করতে হবে। আজকে যদি আমরা দেখেন, এই যে ভাই আপনি বলছেন না, অ্যাগ্রেশনটা চলে যাওয়ার পরে কিন্তু আমি আস্তে আস্তে রিল্যাক্স হওয়া শুরু করতে পারি। এটা শিখতে হবে, বুঝতে হবে, কারণ আপনি সারাক্ষণ রিঅ্যাক্টিভ থাকলে আপনার কিন্তু ব্রেন কেমিক্যালের নেগেটিভ একটা কনসিকুয়েন্স আসবে। মনে হয় না এটা একটা প্র্যাকটিসের বিষয়? অফকোর্স, কারণ এটা তো একদিনে আসবে না। কারণ এই মেন্টাল ডিসিপ্লিন হচ্ছে আমার ওই যে আমরা এখন আমাদের মা বাবা হিসেবে যদি শিশুদের সাথে এই ইস্যুটাকে ট্যাগ করে দেই, তুমি রিল্যাক্স হওয়া শিখো, এই সব অস্থিরতা পড়ো, এটা করো না, ওইটা করো না, ডু ডোন্টস আদেশ উপদেশ দিয়ে তার ভিতরে অস্থিরতা দিয়ে দিই। ফার্স্ট হইতে হবে, হ্যাঁ, ওকে হারাইতে হবে, ওর মতো হইতে হবে, আমার মতো হইতে হবে, ইঞ্জিনিয়ার হইতে হবে, ডাক্তার হইতে হবে, সমস্ত স্ট্রেস কিন্তু দিয়ে দিলাম। তাহলে স্থিরতা আসবে কোত্থেকে? তাহলে সে কিন্তু এই অস্থিরতা নিয়েই বড় হচ্ছে। তা আমরা বলছি ওকে, আমি যখন বেঁচে আছি তখন তো একটু স্ট্রেস থাকবেই। বলা স্ট্রেস তো ভালো মনে হয়, আছে। আমরা বলছি অনলি ডেড ম্যানের কোনো স্ট্রেস নাই, সে তো তাহলে মৃত, আমরা তো মৃত হতে চাই না। ওকে আছে, কিন্তু আমি এটাকে ম্যানেজ করা শিখেছি, আমি আমাকে রিল্যাক্স করে অনেক ধরনের ওয়ে আউট করতে পেরেছি। তার মানে আপনি মেন্টালি ডিসিপ্লিন। আমরা অনেক সময় বলি না, আচ্ছা আপনি এত একটা অস্থির সময় এত রিল্যাক্স কিভাবে থাকেন?
আমরা অনেকে বলি বা এক ঘটনা ঘটে গেছে, আপনার তো দেখি কোনো রিয়াকশনই নাই, কিন্তু ওনার আছে, উনি রেসপন্সিভ। ইনস্টেড অফ রিয়াকশন ওনার কথা আছে, ভাষা আছে, ভেরি রেসপন্সিভ ওয়েতে উনি বলছে। সো দিস ইজ দ্য ডিফারেন্স। সো আমরা কিন্তু চাইলে আমাদের মেন্টাল ডিসিপ্লিনের এই বিষয়টাকে ছোট ছোট করে প্র্যাকটিসে যেতে শুরু করতে পারি, যে আমি কিভাবে আমার নিজেকে রিল্যাক্স রাখবো। সো এটা হচ্ছে Absolutely. বেসিক জায়গা। স্যার আমি একটু দর্শকদের সাথে আমরা একটু প্র্যাকটিক্যাল একটা আপনার এবং দর্শকের সাথে একটা শেয়ার করি। সেটা হচ্ছে স্যার, আমি সবসময় অনেক ওয়ার্কআউট করি এবং এটা অনেক বছর ধরে করে আসছি। তো ওখানে অনেকে আমার ফ্রেন্ডরা আছে, তারা তখন বলে যে আমি তো ওয়ার্কআউট করি, তারপরেও তো আমি শুকাচ্ছি না, বা তারপরেও তো আমার কিছু কোনো ইমপ্রুভমেন্ট দেখছি না। স্যার খোঁজ নিয়ে জানা গেল যে তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে 3 মাস একটা হার্ড কোর একটা জিম করছে বা 6 মাস করছে, 1 মাস বা 2 মাস আবার থামিয়ে দিচ্ছে বা 3 মাস আবার থামিয়ে দিচ্ছে, এবং সেখানে ডিসিপ্লিনটা একেবারে পড়ে যাচ্ছে। স্যার এই যে প্রতিদিন যে আমি ওয়ার্কআউট করব এবং প্রতিদিন যে আমার যে খাদ্য অভ্যাস যেটা থাকবে, সেটা যে একটা এই মেন্টাল ডিসিপ্লিন, এটা যদি না থাকে আলটিমেটলি কিন্তু সেখানে আমরা গোলে পৌঁছানো যায় না। এটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়। এবং দর্শক, আমি আপনাদের সাথে আরো একটা জিনিস শেয়ার করতে চাই। আমি গতকালকে আমার কোর্ট ছিল এবং কোর্টে আমার প্রচুর কাজ ছিল, আমার সিএমএম কোর্টে কাজ ছিল, হাই কোর্টে কাজ ছিল, পরে আমি আজকের জন্য প্রিপারেশন নেওয়া লাগবে আমার শুটিংয়ের জন্য, এবং আজকেও কাজ ছিল। আমার নিজেকে ম্যানেজ করা, যে আমি কোনটা করলে আমার মেন্টাল পিসটা থাকছে এবং আলটিমেটলি ডিসিপ্লিন থাকছে, এবং যেটা আমার মনে হয় আমার নিজেকে নেক্সট টার্গেটে পৌঁছাতে সহায়তা করে। স্যার এই যে নিজেকে বোঝা বা আমি কি চাচ্ছি সেই হিসাবে কাজ করা, এটা স্যার দেখবেন অনেক মানুষের অনেক বয়স হওয়ার পরেও আসে না। স্যার আপনার কেন মনে হয় এটা আসে না? আলটিমেটলি একটা মানুষ চাচ্ছে তারপরেও আসছে না, এটা কি তার প্র্যাকটিসের কারণে নাকি কিসের কারণে আসছে না বলে আপনি মনে করছেন? আমরা বলি যে এটাকে যদি ওইভাবে দেখি, যে আপনি যেমন ধরে নেন আজকে আমি প্রোডাক্টিভিটির দিক দিয়ে 0, আমি কিছুই করি নাই, আমি কি নিজেকে অ্যাকসেপ্ট করতে পারবো? করা উচিত? Why not? অফকোর্স, দিস ইজ ইট। আমরা কিন্তু আমাদেরকে অ্যাকসেপ্ট করতে পারি না, অন্যরা তো পরের কথা। তার মানে এই যে নিজের অ্যাকসেপ্টেন্স, আনকন্ডিশনাল নিজেকে গ্রহণ করা, এইটা কিন্তু এই ভাইবটা আমরা পাই না। আমরা যখন বড় হই অনেক কন্ডিশনের ভিতর দিয়ে বড় হই। ফার্স্ট হও তাহলে সাইকেল দিব, আচ্ছা ফার্স্ট তো হয়েছে, বেশি নাম্বার পায় না, তাহলে পরের বার দিব, কথার কথা। হ্যাঁ, তুমি সব কথা শোনো তাহলে গুড গার্ল, গুড বয়, তাই না? এ লট অফ কন্ডিশন। তো আমরা যখন এইভাবে কন্ডিশন হয়ে যায়, আমি কিন্তু নিজেকে অ্যাকসেপ্ট করতে পারি না। আর যখন আমি আমার ভালো মন্দ, যে 0, 100 সব কিছুকে অ্যাকসেপ্ট করা শুরু করছি, তখনই কিন্তু আমি রিল্যাক্স থাকা শুরু করব। তার মানে দেখেন, আমাদের এই ব্রট আপটা, আমাদের বড় হওয়ার সাথে সাথে এমন অনেক বিষয় আছে ইনবিল্ড হয়ে যায়, যেটাই কিন্তু আমাদের এই ধরনের অস্থিরতা অথবা মেন্টালি ডিসিপ্লিন না হওয়ার একটা বেসিক কারণ আছে। তার মানে এটা হচ্ছে আমার বড় হওয়ার একটা ক্ষেত্র আছে। আরেকটাকে আমরা বলি যে সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট, তাই না? আমি যে সমাজে যে জায়গায় বড় হচ্ছি, সাইকোলজিক্যাল এমন অনেক বিষয় রয়েছে যেটা ইনবিল্ড আমাকে অস্থিরতার জায়গায় নিয়ে যায়। আমি সবকিছুতে তো দূরে থাকতে পারবো না, সমাজ থেকে তো আমি বিচ্ছিন্ন হতে পারবো না। তো সোশ্যাল কিছু অ্যাসপেক্ট কিন্তু পরবর্তীতে আসে, যখন সাইকোলজিক্যালি আমি ওইটাকে স্পাইরাল করছি, তখন গিয়ে কিন্তু আমার সোশ্যাল অ্যাসপেক্টে গিয়েও সেই জিনিসগুলো আসছে। অস্থিরতা দেখেন, আমি সোশ্যালি এখন মারা গেছেন স্কুলে হয়তো বাচ্চাকে নিয়ে, এখন কি কথা বলছেন, কথা হয়তো পড়ালেখার বিষয়, হয়তো বা বাচ্চা এটা কোথায় যাবে, কোন টিচার যাবে, এটা কি হচ্ছে? যখন আমরা নিজেরা এই বিষয় নিয়ে করছি, তখন আমি ইম্পোজ করছি কাকে? বাচ্চাকে গিয়ে। তার মাঝে কি হলো? অস্থিরতাটা বাড়লো। তার মানে সোশ্যালি যে ডিমান্ড, এগুলো ফুলফিল করতে গিয়েও কিন্তু আমাদের বিষয়টা আসে। আরেকটা হচ্ছে যে এটা গড গিফটেড বলি আমরা, যে ইনএসেন্স যে বায়োফ্যাক্টর বলে, আমাদের ব্রেইন কেমিক্যালের এমন অনেক বিষয় থাকতে পারে যেটা স্রষ্টা আমাদেরকে তৈরির সময় হয়তো বা দিয়ে দিয়েছে, আমাদের ব্রেইনের একটা অস্থিরতা হয়তো বা রয়ে যাচ্ছে। কারণ আমার ব্রেইনে যে নিউরো ট্রান্সমিটার আছে, সেইখানে রসের আদান প্রদানটা হয়তো বা কোনো কারণে ব্যর্থ, এটার জন্য কেউ দায়ী না। তাহলে দেখবেন অনেকে বলে না যে হয়তো বা সে অস্থিরতার জন্য দাঁত খুঁটছে, নখ খুঁটছে, তাই না? হয়তো অনেক সময় চুল টানছে, পা নাড়াচ্ছে, হ্যাঁ, অবসেশনটা তৈরি হয়ে যায়। তাহলে এই ধরনের বিষয়টার জন্য সে কিন্তু রেসপন্সিবল না। তো বায়োফ্যাক্টরের জন্য এক ধরনের ম্যানেজমেন্ট, সাইকোলজিক্যাল জন্য এক ধরনের ম্যানেজমেন্ট আছে, সোশ্যাল অ্যাসপেক্টে সোশ্যাল স্কিলটাকে ডেভেলপ করার অ্যাসপেক্ট রয়েছে। তাহলে এর ভিতর দিয়েই কিন্তু তাহলে আমি যে এত কিছুর মধ্যে রয়েছে, তাহলে আমার অস্থিরতাটা কিন্তু ইন এসেন্স স্বাভাবিক। ওইটাকে যদি আমরা ম্যানেজ করতে পারার যে প্রসেস, এর মধ্যে একটা বড় বিষয় হচ্ছে মেন্টাল ডিসিপ্লিন। জি স্যার, সুন্দর করে বলেছেন। এবং মকসুদ মালিক স্যার এখানে একটা কথা মাঝখানে বলে গিয়েছেন, সেটা হচ্ছে কনফিডেন্সের কথা। একটা মানুষ যদি কনফিডেন্ট হয়, তো সেখানে অনেক কিছু সে কিন্তু ম্যানেজ করতে পারে বা অনেক কিছু হয়ে যায়। কিন্তু এই কনফিডেন্সটা আনাই যে কত টাফ, এটা কিভাবে আসে? আমি প্রচুর মানুষের কাছ থেকে কোয়েশ্চেন শুনি যে আমি কনফিডেন্স কিভাবে পাবো, কি করলে বেশি কনফিডেন্ট হব।
আমরা অনেক সময় বলি আচ্ছা কনফিডেন্স কি কিনতে পাওয়া যাবে, হ্যাঁ, কেজি ধরে কিনতে পাওয়া গেলে ভালোই জি, হতো, তাই জি। না? আসলে এটা না, এটা ক্রিয়েট করতে হয়। মানে আপনি সার্চ করে কনফিডেন্ট হতে পারবেন না, বলা হয় ক্রিয়েট করতে হবে। তাহলে ক্রিয়েট করার অনেক আসপেক্ট রয়েছে আমাদের। প্রথম কথা হলো যে আমাদের কিছু বিষয় তো থাকবেই যেটাকে আমাকে লেস মোটিভেট করবে, ডিমোটিভেটেড করে আমার কনফিডেন্সটাকে লেস করে দেওয়ার চেষ্টা করবে। তো একটা হচ্ছে যে আমাদের চাইল্ডহুড থেকেই প্যারেন্টিং কিন্তু একটা ফ্যাক্টর, যে আমরা যদি আমাদের শিশুকে অনেক পজিটিভলি তার জন্মগ্রহণ থেকেই আমরা পজিটিভিটির ভিতর দিয়ে নিয়ে যেতে চাই, তার ভালো মন্দ সেই বিষয়গুলোকে গ্রহণ করা শিখাই আমরা, গুড ব্যাড, তার এইটা তার ত্রুটি, এটা তার ভালো দিক, ওকে তারপরেও আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা বলেন বাচ্চা। ফেল ইজ ওকে, মানে তুমি ফেল করেছো পরীক্ষায়, ঠিক আছে বাবা, ইটস ওকে, তুমি চাইলে পাশ করতে পারো। এই যে অ্যাকসেপ্টেন্স আমি একটু আগে বলছিলাম, জি। এই অ্যাকসেপ্টেন্সের বিষয়টা ভেরি আর্লি চাইল্ডহুডের অনেক বেশি স্ট্রং ভূমিকা রাখে। এখন মনে করেন হয়ে যেতেই পারে, সমস্ত প্যারেন্টরা তো আর ইচ্ছা করে তার বাচ্চাকে কনফিডেন্ট লেস করতে চাইবে না, কিন্তু হয়ে গেল মনে, তখন কিন্তু আমাদের এজ এন অ্যাডাল্ট অথবা বয়সন্ধিকালের ওই সময়গুলোতে কিছু কিছু ইনিশিয়েটিভ আমাদেরকে নিতে হবে। ওই যে বলেছি যে এটা ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করার জন্য আমাকে জানতে হবে, তাই না? এটা তো কিছু ইনিশিয়েটিভের কথা যদি আমাদের একটু জানাতেন। যদি আমরা বলি যে ধরে নেন যে আমরা কি বলি, আমরা সাধারণত বলি যে তোমাকে ওর মতো হতে হবে, কনফিডেন্টটা ওর মতো হতে হবে। আমরা বলছি যে না, তুমি তোমার সাথে কম্পিটিশন করে প্রতিদিন তোমাকে ছাড়িয়ে দাও। এটা মেন্টাল ডিসিপ্লিনেরও পার্ট, কিন্তু কম্পিটিশন উইথ সেলফ, এই ভাইভটা আমাদের ভিতরে আনতে হবে। অথবা প্যারেন্টাল অথবা অ্যাডাল্ট হিসেবে আশেপাশের কেউ যদি কাউকে আমরা বলি তুমি তোমাকে ছাড়িয়ে যাও, আমরা কি বলি, ওকে ছাড়িয়ে যেতে হবে, ওর চেয়ে বেশি করতে হবে, ওকে ডিঙায় আমাকে প্রমোশন পেতে হবে, নানা ধরনের কনফ্লিক্ট। কিন্তু তার মানে একটা মেসেজ আমাকে ক্রিয়েট করতে হবে, কম্পিটিশন উইথ সেলফ। অ্যাবসলিউটলি। নাম্বার 2 হচ্ছে ফ্লেক্সিবিলিটি। মানে আমি ওই যে বলছেন আপনি প্রায়োরিটি সেট করলেন, ফেল করা মানে শেষ না, আমাকে অল্টারনেটিভ বিষয়গুলোকে খুঁজতে হবে, অপশনের জায়গাগুলো তৈরি করতে হবে। হ্যাঁ, ইঞ্জিনিয়ার হতে পারো নাই বলে যে জীবন শেষ, সেটা তো না। কনফিডেন্স লেস হয়ে যায় কেন, বলে যে তোমাকে, তার মানে তুমি কিছুই করতে পারলে না, নো ওয়ে। সো হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ? এই বিকল্প জায়গার বিষয়গুলোকে চিন্তা করে ফ্লেক্সিবল হতে হবে। অনেকে আছে আমরা খুব রিজিড, ফলে দেখা যায় যদি ফেইলিউর হই ওইটার মধ্যে লেগে থাকি, কনফিডেন্ট কিন্তু আস্তে 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 তার মানে পার্সোনালিটির ইন এ সেন্স ফ্লেক্সিবিলিটি কখনো কখনো সেটা কিন্তু আমাদের কনফিডেন্ট লেভেলটাকে গ্রো করে। আচ্ছা ঠিক আছে, এটা হয় না, এটা করি, এইভাবে হয় না, এইভাবে করি, তার মানে আমি কিন্তু সেই জায়গাটায় ফ্লেক্সিবল আছি। আরেকটা বিষয় বলা হয় দিনে অন্তত নিজেকে বলা, আই এম ব্লেসড, আমি আশীর্বাদ স্বরূপ পৃথিবীতে বেঁচে আছি, দ্যাটস এনাফ। বেঁচে আছি তো, তার মানে অক্সিজেন নিচ্ছে, আমি বেঁচে আছি, দ্যাটস এনাফ, আমি ব্লেসড, মরে তো যায়নি। সো এই যে বলছি খুব ক্ষুদ্র ক্ষুদ্র মনে হতে পারে, কিন্তু এইগুলাই ব্রেইনে গিয়ে যখন আস্তে আস্তে কানেক্টেড হয় তখন কিন্তু একটা পজিটিভ পাথ তৈরি হয়। আমরা বলছিলাম এই পজিটিভ পাথেই কিন্তু তার কনফিডেন্সের টুলস, কারণ সে যখন এই পজিটিভ পাথগুলোকে কোনো না কোনোভাবে স্টিমুলেট করবে তখনও কিন্তু তার ব্রেইন থেকে পজিটিভ হরমোনাল চেঞ্জগুলো হবে। যেমন আমরা বলছি সেরোটোনিন, যেটা আমার মুডকে স্টেবল করে। আমি যদি খুব আপস অ্যান্ড ডাউনস না হই, উইন্ড অফ টলারেন্সে থাকি, তাহলে আমার কনফিডেন্সকে টলাতে পারবে না তো। তারপরে বলছি যে কনফিডেন্সের জন্য অ্যাপ্রিসিয়েশন অনেক বেশি জরুরি। এখন আমরা অনেক সময় চেয়ে থাকি ও আমাকে একটু ভালো বলবেন, কখনো কখনো বলে সেলফ অ্যাপ্রিসিয়েশন দরকার আছে, নিজেকে সেলিব্রেট করি, হোল্ড করি, আহা বলি, যে হুররে বলি, তাই না? তার মানে হচ্ছে এই অ্যাপ্রিসিয়েশনের ওয়ে আউটগুলো চেয়ে থেকে না, বরং আমি নিজেও নিজেকে অ্যাপ্রিসিয়েট করতে পারি, এইটা কিন্তু অনেক বুস্টিং। এই অ্যাপ্রিসিয়েশনটা অনেক বেশি আমাদের শক্তি যোগায়, আমাদের ব্যাকবোন যেটাকে বলে মেরু রজ্জু আছে ওটাকে অনেক স্ট্রং করে। কেউ যদি অ্যাপ্রিসিয়েশনের মধ্য দিয়ে না যায়, খুব বেশি নেগেটিভিটির ভিতরে যায়, বলা হয় যে সে মনে হয় যে একটা প্যারালাইজডের মতো হয়ে যায়, এই শক্তিটা খুঁজে পায় না। তার মানে কনফিডেন্ট কিন্তু দেখা যাবে না। আরেকটা বিষয় হচ্ছে আমরা যেটাকে বলি তোমার কি আছে সেটা ফোকাস করো, আমার কি নাই সেটা ফোকাস করলে কিন্তু আমার কনফিডেন্ট লেভেলটা সারাক্ষণে একটা ফাইটিং এর মধ্য দিয়ে যাবে। হোয়াট ইউ হ্যাভ, ফোকাস অন দ্যাট। আরেকটা খুব ছোট্ট বিষয় আমরা বলি, দেখেন আমরা অনেক সময় আছে আমাদের মন তো পাগলা ঘোড়ার মতো, সারাদিন দেখা যায় অতীতে চলে যায়, আবার কারো কারো ভবিষ্যতে চলে যায়, কি হবে কি হইল। এই দুইটা জিনিস কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ সময় যদি আমরা অতীতে চলে যাই তাহলে আমার ডিপ্রেশন গ্রো করে, রিগ্রেট করে অনেকে, ডিপ্রেশন গ্রো করে। আর যদি খুব বেশি ভবিষ্যৎ নিয়ে আমি টানা হেঁচড়া করা শুরু করি তাহলে আমার অ্যাংজাইটি বাড়ে। তাহলে দুইটা জিনিসই কিন্তু আমার কনফিডেন্টের সাথে কনফ্লিক্টেড। তার মানে আমি যদি হিয়ার এন্ড নাও, ওই যে বলছি মাইন্ডফুলনেস ইন এ সেন্স মেন্টাল ডিসিপ্লিন, রিল্যাক্স হওয়া, বর্তমানকে যদি আমি ফুললি ফোকাস করতে পারি, সেটার ইউটিলাইজেশনটাই কিন্তু আমাকে কনফিডেন্ট করবে যে টুডে, ওই যে বলছি 0 অ্যাকসেপ্ট ইট, আজকে 100 এনজয় ইট, নো প্রবলেম।
সো উই নিড টু বি ফোকাস অন হিয়ার এন্ড নাও। তো Yes. এই যে ছোট ছোট বিষয় অনেকের কাছে মনে হতে পারে এগুলো কি সম্ভব, অফকোর্স, কারণ এই ছোট ছোট বিষয়গুলো ওই যে নিউরোপ্লাস্টিসিটির ব্রেইনে এমন একটা পজিটিভ ভাইব তৈরি করবে, একসময় এটা অটো পাইলটিং বলে আমরা। প্লেন তো একসময় অনেক উপরে উঠলে অটো পাইলট দিলে অটো চলতে থাকে। তাহলে আপনি যদি কনফিডেন্টের এই জিনিসগুলো প্র্যাকটিস করেন তাহলে পজিটিভলি এই কনফিডেন্টটাকে ব্রেইন অটোমেটিকলি ড্রাইভ করা শুরু করবে। অ্যাবসলিউটলি। আর যদি নেগেটিভলি করি তাহলে নেগেটিভ। জি স্যার, এখানে আমি একটু ছোট দর্শক, আমাদের সময় খুব বেশি না, বাট ছোট একটা উদাহরণ আপনাকে দিতে চাই। স্যার কয়েক মাস আগে যখন মেডিকেল কলেজের স্টুডেন্টরা আপনারা মনে দেখছিলেন যে তাদের রেজাল্ট দিয়েছে, তারা আবার রিড করতে যাচ্ছে, স্যার আমরা অনেক মেডিকেল কলেজের স্টুডেন্টের সাথে আমরা কথা বলেছি, তখন রিড করেছিলাম আমরা। তো কিছু কিছু ছেলেমেয়েরা জাস্ট ইন্টারমিডিয়েট পাস করে তারা মেডিকেল কলেজের জন্য পরীক্ষা দিতে এসেছে, মানে হার্ডলি 18-19 বছর 20 বছর হবে তাদের বয়স। তারা এসে স্যার কেন মেডিকেল কলেজে চান্স পেল না, কাঁদতে কাঁদতে, এবং তাদের লাইফ শেষ, এরকম তারা বিশ্বাস করে তাদের লাইফ শেষ, যেইভাবেই হোক না কেন তাদের এটাতে চান্স পাওয়া লাগবে। অনেক অনেক কিছু বোঝালো। এবং আমার একজন আইনজীবীর পাশাপাশি তো একজন আমি মানুষও, এবং আমি অনেক কিছু বিশ্বাস করি, তো আমি অনেক কিছু বুঝালাম যে মেডিকেল কলেজে ঠিক আছে রিড করছেন করেন, রেজাল্ট পেলে পজিটিভ, বাট রেজাল্ট যদি না পান, আপনি যদি লুজ করেন, এইখান থেকেই আপনি শেখেন যে আপনার গিভ আপ করা যাবে না, এবং যে জিনিসটাতে আপনি ভুল করলেন বা যে জিনিসটাতে আপনার মিলল না, সেখানে ব্যাকআপ প্ল্যানটা কি হতে পারে, প্ল্যান বিটা কি হতে পারে, এবং যেখানে আপনার মিস্টেক করলেন সেই মিস্টেকটা পরবর্তীতে যেন না ঘটে, এবং সেখানে যেন কিভাবে আপনি ইমপ্রুভ করতে পারেন। আমার মনে হয় ছোট ছোট বিষয় যদি খেয়াল রাখা যায়, কনফিডেন্স আরও একটা মানুষের মধ্যে গ্রো করতে পারে, এবং একটা মানুষের যখন মেন্টাল ডিসিপ্লিন থাকবে এবং তার সাথে কনফিডেন্স থাকবে, তার সাথে প্র্যাকটিস থাকবে, এবং তার সাথে মোরাল এথিক্স থাকবে, তখনই একটা মানুষ শুধু ক্যারিয়ারে না, আমার মনে হয় পার্সোনাল লাইফেও সাকসেসফুল হয়। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকে সময় দেওয়ার জন্য। এবং দর্শক আপনারা আজকে শুনছিলেন, আমার মনে হয় আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করেছি যারা নিজেরাদের পার্সোনাল লাইফে বা ক্যারিয়ার নিয়ে খুব সচেতন, যারা পাস্ট নিয়ে রিগ্রেট করছেন, ভবিষ্যৎ নিয়ে অ্যাংজাইটি করেন আমার মতো, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আপনাদের সাথে দেখা হবে আবারও আগামী শুক্রবার। আল্লাহ হাফেজ।